আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে রোড টু মিশন 100 এর যে টাইপ 2 এর অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো সমাধান করব। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো, এবং রোড টু মিশন 100 এর সমাধানের জন্য কিন্তু তোমাদের ইজি ফিজিক্স বইটি প্রয়োজন। ওকে, চলো দেখো এখন আমরা একটু যাই রোড টু মিশন 100 এর অধ্যায় 7 অধ্যায়ের যে অনুধাবন প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, খেয়াল করো। 1 নাম্বার কি বলেছে? কুকুর শব্দোত্তর তরঙ্গ শব্দ শুনতে পেলেও মানুষ শুনতে পারে না। আচ্ছা, শব্দ তরঙ্গের রেঞ্জটা কত বলো তো? 20,000 হার্জের উপরে এটাকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ, ঠিক আছে, রেঞ্জ যেটা শুনতে পারে। তো মানুষের শোনার যে রেঞ্জটা সেটা হচ্ছে, মানুষ শুনতে পারে এই রেঞ্জটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত। তো এতটুকুর মধ্যে মানুষ শুনতে পারে। এখন কুকুরের তো রেঞ্জটা আরও বেশি। এখন 20,000 হার্জের বেশি যদি কোনো শব্দ কেউ করে মানুষ শুনতে পারবে না, কিন্তু কুকুর পারে। কেন? কুকুরের শ্রবণ সীমার যে রেঞ্জটা এটা আরও অনেক বেশি। দেখো, কুকুরের কানে শ্রবণ সীমা মানুষের তুলনায় অনেক বেশি, প্রায় 60 কিলো হার্জ, অর্থাৎ 60,000 হার্জ। তাই তারা শব্দোত্তর তরঙ্গ, অর্থাৎ শব্দ তরঙ্গ মানে কি 20,000 কিলো হার্জের, 20,000 হার্জের উপরে, অর্থাৎ 20 কিলো হার্জের উপরে। অপরদিকে মানুষের শ্রবণ সীমা হচ্ছে প্রায় 20 হার্জ থেকে 20 কিলো হার্জ, অর্থাৎ 20,000 হার্জ বলতে পারি। তাই মানুষ এর উপরে কম্পাঙ্ক শব্দ শুনতে পারে না, কিন্তু কুকুর শুনতে পারে, কারণ কুকুরের রেঞ্জটা মানুষের থেকে অনেক বেশি। দ্বিতীয় কোশ্চেনে আসো, কি বলেছে? তাপ তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ ব্যাখ্যা করো। তাপ তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গটা কি বলতো? যেটা আসলে সমকোণে কম্পিত হয়, আমরা জানি নদী ঢেউয়ের মতো, তাই না? এটা অনুপ্রস্থ তরঙ্গ। এখন দেখো, তাপ তরঙ্গ এক ধরনের তড়িৎচুম্বক তরঙ্গ, জানি আমরা। তড়িৎচুম্বক তরঙ্গ কি বলতো? যে তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না তাকে বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো যা তাপ শক্তি এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত করে এবং এটি কোনো মাধ্যম ছাড়াই চলতে পারে, ঠিক আছে, যেটা বললাম মাধ্যম ছাড়াই চলে, যেটা তড়িৎচুম্বক তরঙ্গ। তড়িৎচুম্বক তরঙ্গের বৈশিষ্ট্য হলো এতে বৈদ্যুতিক ও চুম্বকীয় ক্ষেত্র তরঙ্গের গতিপথের সাথে লম্বভাবে অগ্রসর হয়। যেহেতু তাপ তরঙ্গ একটি কি বলতো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই তাপ তরঙ্গে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়, কারণ এটা হচ্ছে লম্বভাবে অগ্রসর হয় গতিপথের সঙ্গে, এবং গতিপথের সঙ্গে লম্বভাবে অগ্রসর হলেই সেটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, এবার আমরা 3 নাম্বারটা একটু খেয়াল করি। আলো কোন ধরনের তরঙ্গ ব্যাখ্যা করো। আলো দেখো, একটু আগে বলেছি যে তরঙ্গের মাধ্যমের উপর ডিপেন্ড করে দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আর একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো যার জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাকে বলা যান্ত্রিক তরঙ্গ, যেমন শব্দ যান্ত্রিক তরঙ্গ। আর যার জন্য মাধ্যমের প্রয়োজন হয় না তাকে বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখন আলোর জন্য কিন্তু, আলো সূর্য থেকে আমাদের পৃথিবীতে আসে, কোনো মাধ্যম কিন্তু লাগে না, প্রয়োজন হয় না, মাধ্যম ছাড়াই কিন্তু আলো সূর্য হতে পৃথিবীতে আসে। তাহলে মাধ্যম ছাড়াই যদি আসে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে খেয়াল করো, আলো একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। যেসব তরঙ্গ প্রবাহের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, যেটা বললাম আমি তোমাদেরকে, তাদেরকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে। বৈদ্যুতিক ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের পর্যাবৃত্ত আন্দোলনই হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো হলো বৈদ্যুতিক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যাবৃত্ত আন্দোলন। আবার আলো সঞ্চালনের জন্য কোনো প্রকার মাধ্যমের প্রয়োজন হয় না, এই জন্য বলা হয় আলো একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো আমরা এই দুটাকে, একটা হচ্ছে আলো কি তরঙ্গটা ব্যাখ্যা করব, এবং মাধ্যমের প্রয়োজন হয় না কেন এটাকে ব্যাখ্যা করবো। তাহলে আমাদের 2 মার্কের জন্য এনাফ। একটু আমরা পরের প্রশ্নে চলে যাই। 4 নাম্বার কি বলেছে দেখি। 4 নাম্বারটা বলেছে হচ্ছে সুরশলাকার কম্পমান বাহুর গতি একটি স্পন্দন গতি ব্যাখ্যা করতে বলছে। সুরশলাকার কম্পমান বাহুর গতি একটি স্পন্দন গতি। স্পন্দন গতি কি বলতো? স্পন্দন গতি হচ্ছে যে কোনোটা পর্যায়বৃত্তর গতি এমন হবে যে কিছু পথ পর্যায়বৃত্তের দিকে, বাকি অর্ধেক পথ তার বিপরীত দিকে, তাকে বলা হচ্ছে স্পন্দন গতি। তো স্পন্দন গতিটা আগে লিখবো, এরপর সুরশলাকার যে কিভাবে কাজ করে এটা একটু লিখবো, তাই আমাদের 2 মার্কের জন্য এনাফ। তো দেখো, পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কণা বা বস্তু এর গতিকালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে যায় এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল হলে বস্তুকে আমরা স্পন্দন গতি বলতে পারি। তাহলে আগে আমরা স্পন্দন গতির সংজ্ঞাটা লিখলাম। এরপর কি লিখবো? সুরশলাকার কম্পমান বাহু এর গতিকালের অর্ধেক সময় কি একদিকে যায়, শুল্কলা যখন বাঁশি বাজা হয় একদিকে যায়, আর বাকি অর্ধেক সময় কি বলতো বিপরীত দিকে আসে। তাহলে এটা কার মতো হচ্ছে বলতো? তাহলে স্পন্দন গতির সংজ্ঞার সঙ্গে মিলে যাচ্ছে, তাই আমরা বলতে পারি যে এটা একটা স্পন্দন গতি। শেষ, নর্মাল জিনিস। এবার আসি 5 নম্বরে, কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো দেখো, আমরা যাকে সংজ্ঞা লিখতে হবে, প্রথমে লিখতে হবে কম্পাঙ্কের সংজ্ঞা লিখতে হবে। আমরা জানি কম্পাঙ্ক কি? একটি সম্পূর্ণ 1 সেকেন্ডে কোনো তরঙ্গ কণা যতগুলি পূর্ণ স্পন্দন দেয় তাকে বলা হচ্ছে কি বলতো?
কম্পাঙ্ক। এবং পর্যায়কাল কি? একটি সম্পূর্ণ স্পন্দনে যে সময় লাগে তাকে বলা হচ্ছে পর্যায়কাল। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো খেয়াল করো, তাহলে লিখতে পারি মাধ্যমের কণাগুলো এফ সংখ্যক পূর্ণ কম্পন সম্পূর্ণ করে 1 সেকেন্ডে। ধরলাম এফ সংখ্যক পূর্ণ কম্পন সম্পূর্ণ 1 সেকেন্ডে। তাহলে মাধ্যমের কোনো কণা একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করে কি হবে? 1/f হবে, কি হবে না বলো? তো একটি সম্পূর্ণ কম্পন দেয়, এটা কি বলতো? পর্যায়কাল। তাহলে 1/f যা, টিও কি বলতো? তা আমরা বলতে পারি, ঠিক আছে? এই যে 1/f যা, টিও তা, আবার f = 1/t, এটাই আমরা সম্পর্ক, ব্যস্তানুপাতিক। f বাড়লে t কমবে, t বাড়লে f কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, এই ছিল আমাদের পর্যায়কাল এবং কম্পনের সম্পর্ক। 6 নম্বরে খেয়াল করো, যান্ত্রিক তরঙ্গ এবং কি বলেছে? যান্ত্রিক তরঙ্গ এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যকার পার্থক্যটা ব্যাখ্যা করতে বলছে। তো আমি একটু তোমাকে বলছি, যান্ত্রিক তরঙ্গ হচ্ছে কি? যে তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, যে তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাকে বলে যান্ত্রিক তরঙ্গ। আর যে তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না তাকে বলা হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ। এটাই তোমাকে এক্সপ্লেন করতে হবে। দেখো, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য, যান্ত্রিক তরঙ্গ দেখো সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, যেমন শব্দ তরঙ্গ, জল তরঙ্গ, এগুলো মাধ্যম লাগে কিন্তু, এগুলো মাধ্যম ছাড়া চলতে পারে না। অন্যদিকে তড়িৎচুম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, যেমন আলো, রেডিও তরঙ্গ, এক্স রে, এগুলো মাধ্যম লাগে না। আবার যান্ত্রিক তরঙ্গ অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য উভয়টা হতে পারে, কিন্তু তড়িৎচুম্বক তরঙ্গ সর্বদা অনুপ্রস্থ হয়ে থাকে, ঠিক আছে? তড়িৎচুম্বক সর্বদা, এটা দুইটা পার্থক্য আমরা এক্সপ্লেন করছি, ঠিক আছে? এছাড়াও যান্ত্রিক তরঙ্গ হয় বস্তুর কম্পনের কারণে, এবং তড়িৎচুম্বক তরঙ্গ তড়িৎ এবং চুম্বকের ক্ষেত্রে পারস্পরিক পরিবর্তনের উপর উৎপন্ন হয়। তার মানে 3টা পার্থক্য আমরা এখানে এক্সপ্লেন করে দিয়েছি। ওকে, 2 মার্কের জন্য 3টা পার্থক্য ইজ এনাফ। 7 নম্বরে কি বলছে খেয়াল করো, অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো পর্যাবৃত্ত গতিসম্পন্ন ব্যাখ্যা করো। অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো পর্যাবৃত্ত গতিসম্পন্ন। এন্ড পর্যাবৃত্ত গতি কি বলতো? দেখি, এটাকে জানতে হবে তোমাকে, যে একটা বিন্দু থেকে কোনো একটা কণা সে যাত্রাপথে নির্দিষ্ট সময় পর পর ওই বিন্দুকেই কি কেন্দ্র করে অতিক্রম করে, তাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখন দেখো, অনুপ্রস্থ তরঙ্গের কণাগুলো পর্যাবৃত্ত গতিসম্পন্ন। যে তরঙ্গের মাধ্যমে কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আগে লিখলাম, এটার সঙ্গে লিখলাম আগে। এরপর যেমন সমুদ্রের ঢেউ, কোনো গতিশীল কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। অর্থাৎ আমরা অনুপ্রস্থ তরঙ্গের সংজ্ঞাটাও লিখলাম এবং পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটাও আমরা এখানে লিখলাম। এবার কি লিখবো? দেখো, অনুপ্রস্থ তরঙ্গের মাধ্যমে কণাগুলো একটি নির্দিষ্ট সময়ে পর পর এক নির্দিষ্ট দিকে বা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ওই দিকে অতিক্রম করে। তাহলে এটা কার সঙ্গে মিলে যাচ্ছে বলতো? তাহলে এটা কিন্তু পর্যাবৃত্ত গতির সঙ্গে মিলে, সংজ্ঞার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটা একটি পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কণা। ওকে, অর্থাৎ আমরা 2টা সংজ্ঞা এক্সপ্লেন করলে হয়ে যাচ্ছে। কিন্তু পুরুষের কণ্ঠস্বর মোটা এবং শিশু ও মহিলাদের কণ্ঠস্বর চিকন হয় কেন? এটা ভোকাল কর্ডের কারণে, আসলে ভোকাল কর্ডের কারণে হয়ে থাকে। ভোকাল কর্ডের গঠনগত যে পার্থক্যর কারণে পুরুষ এবং মহিলাদের কণ্ঠস্বর আলাদা হয়ে থাকে, ঠিক আছে? তো খেয়াল করো, মানুষের গলার স্বর উৎপন্ন হয় ভোকাল কর্ডের সাহায্যে। পুরুষের ভোকাল কর্ড বয়সের সাথে সাথে দৃঢ় হয়ে যায়, কিন্তু নারীদের ভোকাল কর্ড দৃঢ় থাকে না, ঠিক আছে? ফলে দেখো, ফলে কি বলছে, নারীদের গলার স্বরের কম্পাঙ্ক বেশি হয় এবং পুরুষের গলার স্বরের কম্পাঙ্ক কম হয়। তাই পুরুষের গলার স্বর মোটা এবং নারীদের গলার স্বর কোমল বা তীক্ষ্ণ হয়ে থাকে। এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। 9 নম্বর প্রশ্নে চলে আসি, কি বলছে, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের মাধ্যম অপরিহার্য কেন? এই যে আমরা যে বললাম যান্ত্রিক তরঙ্গ সংজ্ঞার মধ্যে পড়েছি, যে তরঙ্গ মাধ্যমের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। তো যান্ত্রিক তরঙ্গ খেয়াল করো, যান্ত্রিক তরঙ্গ হলো এমন তরঙ্গ যা কণাগুলোর স্পন্দনের মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে পাঠায়। এটি কণাগুলোর কম্পনের মাধ্যমে শক্তি পরিবহন করে। এই কম্পন ঘটার জন্য কণাগুলোর জন্য পারস্পরিক সংযোগ বা বল প্রয়োজন হয়, ঠিক আছে? এটা কিন্তু মাধ্যম ছাড়া সম্ভব নয়। কেবলমাত্র কোনো মাধ্যমেই কঠিন তরল বায়বীয় সম্ভব। তাহলে মাধ্যমের দ্বারাই কিন্তু এই যে একটা কণাকে কম্পনের দ্বারা বা যে কোনো দ্বারা বল ট্রান্সফার করতে পারি বা শক্তি ট্রান্সফার করতে পারি বা তথ্য ট্রান্সফার করতে পারি আমরা। এই কারণে যান্ত্রিক তরঙ্গ সঞ্চারের জন্য মাধ্যমের প্রয়োজন হয়ে থাকে। আমরা একটু 10 নম্বর যদি যাই, কি বলেছে খেয়াল করো। 10 নম্বর প্রশ্নে বলেছে যে সকল প্রতিফলিত শব্দই প্রতিধ্বনি নয় কেন, ব্যাখ্যা করো। সকল
কি বলেছি দেখি আমরা এখানে, সকল প্রতিফলিত শব্দই প্রতিধ্বনি নয় কেন ব্যাখ্যা করো। দেখো প্রতিফলন হলেই যে আমি শুনবো এমনটা কথা না, কারণ প্রতিধ্বনির যে রিকোয়ারমেন্ট, মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার শব্দটা বলার 0.1 সেকেন্ড পর আবার ওই শব্দটা ফিরে আসলে আমি শুনতে পারবো, এর আগে আসলে শুনতে পারবো না, কারণ এর আগে আমার কানের মধ্যে থাকবে আমি চিৎকার করতেছি 0.1 সেকেন্ড আমার কানে থাকতেছে, আমার কানে বা এখানে আমার আসলে যারা আছে 0.1 সেকেন্ড তাদের কানে এটা স্থায়িত্বকাল, এরপর ভ্যানিশ হয়ে যায়। তারপর যদি শব্দটা বাধা পেয়ে ফিরে আসে কোথা থেকে, তখন আমি আরেকটা ইকো শুনতে পারবো, আরেকটা শব্দ আমি শুনতে পারবো, এটাই হচ্ছে প্রতিধ্বনি। তাহলে মিনিমাম রিকমেন্ড কিন্তু কি আমাদের 0.1 সেকেন্ডের পর আসতে হবে, প্রতিফলন হলেই যে হবে এমন কোনো কথা নয়। তাহলে আমাদের শ্রবণ শব্দানুভূতির যে স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যম বাধা পেয়ে যখন উৎসের কাছে ফিরে আসে তখন মূল ধ্বনির যে পুনরাবৃত্তি হয়, রিপিট হয়, সেটি হচ্ছে প্রতিধ্বনি। সংজ্ঞাটা আমরা লিখলাম। তো প্রতিধ্বনি শোনার জন্য মূল ধ্বনি ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য অন্তত 0.1 সেকেন্ড হতে হবে, স্থায়িত্বকালের উপর হতে হবে। ওকে, তো 0.1 সেকেন্ডের চেয়ে কম সময়ে আগত প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে প্রতিফলিত যেমন হতে হবে মাস্ট বি, তেমন 0.1 সেকেন্ডের পর আসতে হবে, তাহলে আমি ইকোটা শুনতে পারবো। ওকে, চলো 11 নম্বর যাই। কি বলেছে? শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কেন? এখন চিন্তা করে দেখো, আমরা জানি বায়ুতে শব্দের বেগ কিন্তু সরাসরি বায়ুর ঘনত্বের উপর নির্ভরশীল, ঠিক আছে? শব্দের বেগ কিন্তু ঘনত্বের উপর নির্ভরশীল। বাতাসের ঘনত্ব যত বেশি হবে, বেগ অত কি বলতো, ঘনত্ব বেশি, বেগ অত স্পিড কমে যাবে, স্লো হয়ে যাবে, অনেক ঘনত্ব বেশি বাতাসের, আর ঘনত্ব কম, বায়ুর কণা ফাঁকা নাই, বেগ স্পিড বেড়ে যাবে, জিনিসটা এমন। তাহলে খেয়াল করো, বায়ুতে যখন শব্দের বেগ সরাসরি বায়ুর ঘনত্বের উপর নির্ভর করে, যেটা বললাম, বায়ুর ঘনত্বের পরিবর্তনের সাথে সাথে আর্দ্রতাও পরিবর্তন ঘটে। বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়। এজন্য শুষ্ক বায়ুর চেয়ে ভেজা বায়ুতে শব্দের বেগ বেশি। শব্দের কি বলতো বেশি, কারণ ভেজা বায়ুতে ঘনত্ব কমে যায়। আর্দ্র বায়ুর ঘনত্ব শুষ্ক বায়ুর ঘনত্বের তুলনায় কম। দেখো আর্দ্র বায়ুর ঘনত্ব যেটা আছে সেটা শুষ্ক বায়ুর থেকে অনেক কি বলতো কম বলে এরূপটা ঘটে। বুঝছো জিনিসটা? তাহলে আমাদের ঘনত্ব কমে গেলে কিন্তু স্পিডটা বেড়ে যাবে, নর্মাল সেন্স। 12 নম্বর আসলে কি বলেছে? প্রতিধ্বনি শোনার জন্য একটি ন্যূনতম দূরত্বের প্রয়োজন কেন? প্রতিধ্বনি শোনার জন্য একটি ন্যূনতম দূরত্বের প্রয়োজন খেয়াল করো। দেখো আমরা যেমনটা বলেছি যে প্রতিধ্বনি শুনতে হলে দেখো চিন্তা করো, আমি সূত্র লিখি v = 2d/t। তাহলে t = 2d/v, এটা একটা লিখতে পারি। আবার আমি কি লিখতে পারি বলতো, 2d = vt এবং d = vt/2। সো এখানে কিন্তু দেখো একটা হচ্ছে বেগ, এখানে দেখো দূরত্ব আছে, সরি এখানে হচ্ছে কি বলো, এখানে তো হচ্ছে v চলে আসবে। দেখো টি আছে, দূরত্ব আছে, বেগ আছে, ডি আছে, হ্যাঁ বেগ টি আছে কি নাই বলো তো? আছে। তো জিনিসগুলোকে মনে রাখতে হবে তোমাকে, যে আমরা যদি চিন্তা করি যে শুধু বেগ মেনটেন করলে হবে না, টি মেনটেন করলে হবে না, দূরত্ব মেনটেন করলে হবে না, সবগুলোরই একটা রিকোয়ারমেন্ট রয়েছে ওই এলাকার জন্য, তাই তো? তো এখন বেগ মনে করো হলো, দেখো বেগ হলো মনে করো যে বেগ হলো মনে করো 330, আর সরি এখানে একটু ভুল লিখেছি আমি, টি। আর দূরত্ব হইলো মনে করো 17 মিটার, বেগ হইলো মনে করো 330, আর মানটা 0.1 থেকে কি বলতো, মানটা 0.1 থেকে কি বলতো, মানে 0.1 আসছে, কত আসে দেখি, আসে 34 ভাগ হচ্ছে 330, দেখো 0.10 আসছে, অর্থাৎ 0.1 থেকে বড়, তাহলে কিন্তু প্রতিদিন শুনতে পারবে। এখন যদি বেগ কমে যায়, বেগ যদি আরো বেড়ে যায়, তাহলে কিন্তু শুনতে পারবে না, অনেক দিয়ে বেড়ে যায়। এখন বেগ এমন থাকলো, দূরত্ব কি বলতো কমে আসলো বা বেড়ে গেল, মান কিন্তু চেঞ্জ আসবে, তাহলে কোনো নির্দিষ্ট মান কিন্তু এখানে নেই। এখন প্রশ্ন কি বলেছে খেয়াল করো, যে প্রতিধ্বনি শোনার জন্য একটি ন্যূনতম দূরত্বের প্রয়োজন কেন? এখন যদি একটা বাতাসের বেগ কনস্ট্যান্ট থেকে যায় ওই এলাকায়, দেখো যদি ওই এলাকায় বাতাসের বেগটা আমরা কনস্ট্যান্ট ধরলাম যে v = 2d/t, তাহলে d = vt/2, তো বেগ ধরলাম 330 কনস্ট্যান্ট ওই এলাকায়, আর টি ধরলাম প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন সময় 0.1 সেকেন্ড হতে হবে, ভাগ 2, দেখো কত আসে, 330 × 0.1 ভাগ হচ্ছে 2, 16.5। অর্থাৎ যদি ওই এলাকার বেগ 330 হয়, মিটার/সেকেন্ড হয়, তাহলে ন্যূনতম দূরত্ব 16.5 হতে হবে। এর থেকে কম হলে কিন্তু সময় আবার কি বলতো কমে যাবে, তখন কিন্তু প্রতিধ্বনি শুনতে পারবে না। তাহলে মিনিমাম যদি আমাদের বেগ 330 হয় এবং দূরত্ব যদি 16.5 হয়, তাহলে আমি ইকো শুনতে পারবো। এখানে এটাই বলতে দেখো, যে কোনো ক্ষণস্থায়ী শব্দ বা ধ্বনি কানে শোনার পর সেই শব্দের বেগ সেই শব্দের রেশ প্রায় 0.1 সেকেন্ড যাবত আমাদের মস্তিষ্কে থাকে। একে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে, যেটা বললাম আমি তোমাদের একটু আগেই। তো
তো 0.1 সেকেন্ডের মধ্যে অন্য শব্দ কানে এসে পৌঁছালে তা আমরা আলাদা করে শুনতে পাই না। সুতরাং কোন ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে প্রতিফলক উৎস হতে এমন হতে হবে যে মূল শব্দ প্রতিফলিত হয়ে কানে ফিরে আসতে অন্তত 0.1 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ তুমি চিৎকার করলে এই জায়গায় এই দূরত্বটা তোমার মিনিমাম 16.5 মিটার হতে হবে, তাহলে শব্দটা গিয়ে ফিরে আসবে তোমার 0.1 সেকেন্ড তোমার সময় লাগবে, তাহলে ইকো আমি শুনতে পারবো। আর এর দূরত্ব কম হয়, 10 মিটার হয়, তাহলে ওটা তো 0.001 সেকেন্ড পর, মানে খুব কম সময় আসবে, ফাস্ট আসবে, ইকো শুনতে পারবো না। তাহলে আমার মিনিমাম দূরত্ব 16.5 হতে হবে যদি বেগ 330 থাকে। ঠিক আছে, তো দেখো এখানে কি লিখছে, যদি বেগ 330 ধরা হয় তাহলে 0.1 সেকেন্ডে 33 মিটার দূরত্বে যায়। সুতরাং প্রতিফলকে শ্রোতা থেকে কমপক্ষে 33/2 দিলে 16.5 মিটার দূরত্ব অতিক্রম করতে বা রাখতে হবে। এটি হচ্ছে আমাদের মেইন জিনিস। 13 নম্বরটা খেয়াল করো, বায়ু মাধ্যমে শব্দের বেগ তারতম্য হয় কেন? বায়ু মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয় কেন? এই যে বললাম বায়ুর উপর যে শব্দের বেগটা, হ্যাঁ, এটা কিন্তু ঘনত্বের উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল। হ্যাঁ, তাপমাত্রা যদি বেড়ে যায় বায়ুর ঘনত্ব কমে যাচ্ছে, কারণ তাপমাত্রা বেড়ে গেছে, বায়ুর যে কণাগুলো নাই উড়ে উড়ে চলে যাচ্ছে, ঘনত্ব মনে করো কমে গেল, তাহলে বেগ কিন্তু শব্দ কিন্তু ফাস্ট যাবে, বেগ বেড়ে গেল। তাপমাত্রা কম, বায়ুর পরিমাণ বেশি, তাহলে ঘনত্ব কি বলতো বেড়ে গেছে, তখন কিন্তু দেখবা কি বলতো বায়ুগুলা শব্দ যেতে একটু কঠিন সময় লাগতেছে, স্পিড কমে গেল। তো জিনিসটা এমন। তো দেখো কি বলেছে, বায়ুর জলীয় বাষ্প, তাপমাত্রা এবং আর্দ্রতার উপর শব্দের বেগ নির্ভর করে। শব্দের বেগ বাতাসের ঘনত্বের বর্গমূলের উপর ব্যস্তানুপাতিকভাবে নির্ভর করে, যেটা আমরা সূত্র পড়েছি, একটা সূত্র পড়েছি না আমরা একটা, যে ভি সমান রুট টি, এটা পড়েছি না আমরা, সমানুপাতিক রুট টি, তাই তো? তো এটা হচ্ছে নির্ভরশীল, আমরা দেখেছি বই আমাদের। তো আবার খেয়াল করো, বায়ুর অণুগুলো সহজেই কম্পিত হতে পারে, ফলে শব্দের বেগ বৃদ্ধি পায়। আবার তাপমাত্রা বাড়লে বায়ুর মাধ্যমে অবস্থিত অণুগুলো গতিশক্তি বৃদ্ধি পেয়ে শব্দের বেগ বৃদ্ধি পায়, কারণ ওরা চলে যায়, শব্দের বেগটা কি বলতো বৃদ্ধি পায়। ওকে, 14 নম্বরটা একটু দেখি কি বলেছে, শব্দের তীব্রতা 25 ওয়াট মিটার ইনভার্স 2 বলতে কি বোঝায়? দেখো, অর্থাৎ শব্দ কোনো মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এই একক ক্ষেত্রফল, ঠিক আছে, দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে শব্দের তীব্রতা। শব্দের তীব্রতা 25 ওয়াট মিটার ইনভার্স 2 বলতে বোঝায় যে শব্দ বিস্তারের অভিমুখী, মানে শব্দ যে যাচ্ছে ওই অভিমুখে লম্বভাবে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 25 জুল শব্দ প্রবাহিত করে। কারণ 25 ওয়াট মানে হচ্ছে 1 সেকেন্ডে 25 জুল কাজ করা। এই যে 25 ওয়াট মানে 1 সেকেন্ডে 25 জুল কাজ করা, এবং মিটার স্কোয়ার মানে ওই ক্ষেত্রফলের উপর, তাহলে 1 মিটার স্কোয়ার জায়গার উপর 1 সেকেন্ডে 25 জুল কাজ করলে সেটা হবে 25 ওয়াট মিটার ইনভার্স 2। 15 নম্বরটা খেয়াল করো, শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ ব্যাখ্যা করো। এটা একটু আগে এরকম একটা কোশ্চেন পড়েছি আমরা, যে তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। তো শব্দ কিন্তু যখন সঞ্চালিত হয় তার মাধ্যমের প্রয়োজন হতে হবে, মাধ্যম ছাড়া কিন্তু শব্দ শুনতে পারবো না। আমরা এখানে সবাই শব্দ শুনতে পারি কারণ এখানে বাতাস আছে, মাধ্যম আছে, বাতাসের মাধ্যমে কিন্তু শব্দগুলা চেঞ্জ হচ্ছে, একজনের কান থেকে আমার কথাগুলো একজনের কানে যাচ্ছে, আরেকজনের কানে যাচ্ছে। বাট তুমি যদি শূন্য মাধ্যমে যাও, সেখানে চিৎকার করলেও তোমার শব্দ কেউ শুনতে পারবে না, সেখানে পাশে যেই থাকুক না কেন, পাশে 10-12 জন থাকলেও সে শুনতে পারবে না, কারণ সেখানে মাধ্যম নেই। ওকে, তো খেয়াল করো, শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ, কারণ মাধ্যমের কণাগুলো পর্যাবৃত্ত কম্পনের ফলে শব্দ সঞ্চালিত হয়, অর্থাৎ মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না। এছাড়া শব্দ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, অর্থাৎ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো শব্দের মধ্যে রয়েছে এবং শব্দ মাধ্যমের মধ্য দিয়ে চলে, তাই বলা যায় শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। এইভাবে আমরা এক্সপ্রেশন করতে পারি। 16 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি, আমরা চলো দেখি কি বলেছে। বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল। বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল, আগের মতো একটা কোশ্চেন। আমরা একটু বলেছি যে তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুর যে কণাগুলো রয়েছে সেগুলো গতিশক্তি বৃদ্ধি পায় এবং সেগুলো ছোটাছুটি করে, সেখানে শব্দের বেগ বৃদ্ধি পায়, ঘনত্বটা কমে যায় বাতাসের, বায়ুর যে কোনো অণুগুলো আছে, তো শব্দ খুব স্পিড যেতে পারে। ঠিক আছে, তো এই জন্য বলতে পারি আমরা, দেখো, তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুর মাধ্যমের অবস্থিত অণুগুলো গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে বায়ুর অণুগুলো সহজেই কম্পিত হতে পারে, এতে শব্দ দ্রুত অগ্রসর হতে পারে, অর্থাৎ শব্দের বেগ বৃদ্ধি পায়। আবার যদি তাপমাত্রা কি বলতো তাপমাত্রা কমে যায়, তাহলে গতিশক্তির পরিমাণ কমে যাচ্ছে, সেখানে ঘনত্ব বেড়ে যাচ্ছে বায়ুর, তাই তো, সেখানে কিন্তু শব্দের বেগ স্লো হয়ে যায়। অতএব বলা যায় বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল। তো হ্রাসকৃতটা তোমরা অ্যাড করতে পারো এখানে, কারণ আর একটু বড় হবে, তাহলে এটা লিখলেও সমস্যা নেই। তো এই ছিল আমাদের রোড টু মিশন 100-এর যে টাইপ 2 এর যে সত্যম অধ্যায়ের সমাধান প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফিজ।